ঈশা, ঈশা, শোনো না, কোথায় যাচ্ছ? ঈশা আগে আগে হাঁটছে আর নীল ঈশার পেছন পেছন। নীলের এতবার ডাকাতেও সাড়া দিচ্ছে না ঈশা, নিজের মতোই হেঁটে চলেছে। তাই নীল বাধ্য হয়ে জোরে হেঁটে ঈশার সামনে গিয়ে দাঁড়ালো। ঈশা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, এভাবে পথ আটকালেন কেন? পথ ছাড়ুন, যেতে দিন আমায়। আর এই রাগ কেন করছো? রাগটা আমার, তাই আমি ডিসাইড করব রাগ করব কিনা। ওকে? হ্যাঁ বুঝলাম, কিন্তু আমার উপর কেন রাগ করছো? কি করেছি আমি? কি করো না তুমি সেটা বলো নীল। প্রথমত মাঝে মাঝে তুমি গায়েব হয়ে যাও, কোথায় যাও সেটা আমাকে বলো না। তারপর একদিন হুট করে সামনে এসে হাজির হও। আর এখন তো জানতে পারলাম জিএফও বানিয়েছো, তাও আবার অনেক দিনের রিলেশন। মানে তোমার কোনো ব্যাপারে কোনো খোঁজ তুমি আমায় দিতে চাও না। জিএফ যখন আসে তখন তার সাথে কথা বলো, আমার কাছে কেন এসেছো? আরে আমার মা থামো, একটু দম নাও, জল খাও, তারপর কথা বলো। আবার এক্সপ্রেস ট্রেন কেউ চালাতে বলেনি তোমায়। আই এম জোক টু ইউ। নো ওয়ে ডার্লিং। ডোন্ট টাচ মি। নীরা মজা করছিল ঈশা। আই হ্যাভ নো গফ, ড্যাম ইট। ইউ নো আমি কেন ঈশ্বরে থাকি না, অ্যান্ড ইউ অলসো নো আই লাভ ইউ। সব জেনেও তুমি কেন অবুঝির মতো ব্যবহার করছো? সরি নীল। ইটস ওকে। নীল, এবার তোমার নীরার সাথে এক বাড়িতে থাকা উচিত। নো ওয়ে ঈশা। আমি জানি তুমি ও বাড়িতে থাকতে পছন্দ করো না, কিন্তু একবার ভেবে দেখো, ওরা তোমার বাবা মা। মায়ের আমি ওনাদের বাবা মা, স্পেশালি ওই মহিলাকে। নীরাকে এতদিন তো উনি সামনে রেখেছিলেন, এটা ভুলে যাচ্ছ তুমি? তোমার ভালো লাগে না ওনাদের সাথে কথা বলতে, তুমি বলো না। তুমি নীরার জন্য থাকবে ওই বাড়িতে। দেখছি। ঈশার কথা বাড়ালো না, চুপ করে গেল। এদিকে নীরা কলেজে এসে রিককে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। কি হলো? রিককে দেখতে পারছি না কেন? ও তো কালকে থেকে ফোনও ধরছে না আমার। আমাকে খুঁজছিস? কোথায় ছিলিস তুই? আর ফোন কেন ধরছিলিস না কালকে থেকে? আরে আমার ফোনটা ডিস্টার্ব করছে, আর আমি কালকে ভীষণ টায়ার্ড ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। দেখ না, আজকে উঠতেও লেট হয়ে গেছে, তাই তো আসতে লেট হলো। কাল আমি কলেজ থেকে বের হবার পর থেকে তুই কোথায় ছিলিস? কি ব্যাপার, হঠাৎ আমার এত খোঁজ খবর নিচ্ছিস? তুই তো অলওয়েজ শুভর খোঁজ খবর রাখিস। যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দে রিক। আমি তোমার অফিসে গেছিলাম। কেন? মিথ্যে। মানে? তুই অফিস যাসনি? আমি তো নীরার কথার মাঝেই নীরার ফোন বেজে উঠল, আর নীরা ফোন রিসিভ করে ওপাশের কথা শুনতেই নীরার চোখ ছলছল করে উঠল। নীরা কাঁপা কাঁপা গলায় বলল, কিভাবে হলো? আসছি আমি এক্ষুনি, আসছি আমি এক্ষুনি আসছি। নীরা ফোন রেখে এগোতে রিক নীরার হাত টেনে ধরল আর বলল, কি হয়েছে? কোথায় যাচ্ছিস? রিক, শুভ কি হয়েছে শুভর? অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর একটা বন্ধু আমায় ফোন করে জানালো। আমিও যাচ্ছি, চল। রিক আর নীরা শুভর বন্ধুর বলা হসপিটালে চলে গেল। সেখানে গিয়ে রিক আর নীরা শুভর কেবিনটা কোথায় জেনে সেই দিকে চলে এলো, কিন্তু নীরা কেবিনে ঢুকতে গেলেই নীরাকে একটি মেয়ে বাদ সাধল। আপনি কে, আর এভাবে কেন শুভর কেবিনে ঢুকে পড়েছেন? আমি শুভর বেস্ট ফ্রেন্ড। আর আপনি কে আমাকে আটকানোর? আমি রিমা, শুভর জিএফ। আর আমি আপনাকে শুভর কেবিনে অ্যালাউ করব না, কারণ শুভর নিজে আমাকে বারণ করেছে। আমরা ওর বেস্ট ফ্রেন্ড, সো আমরা ওর সাথে দেখা করতেই পারি। আপনি ওকে গিয়ে বলুন। রিক দাঁড়া, আপনাকে ওকে গিয়ে কিছু বলতে হবে না। আপনি শুধু এটুকু বলুন যে ওর কি হয়েছে। কার অ্যাক্সিডেন্ট, হাতে আর কপালে চোট লেগেছে সামান্য, দ্যাটস ইট। এখন ভালো আছে, রেস্ট নিচ্ছে। ও ঠিক আছে, চল রিক। নীরা, শুভ আমাদের বেস্ট ফ্রেন্ড, ওকে না দেখে আমরা চলে যাব? শুভ কি সেটা মনে করে? হয়তো না, তাই জন্যই তো ওর গার্লফ্রেন্ডকে বলে রেখেছে যাতে কেউ ওকে ডিস্টার্ব না করে। রাবিস, আমি শুভকে না দেখে কোথাও যাচ্ছি না, ওকে? রিক রিমাকে ধাক্কা মেরে কেবিনে ঢুকে গেল আর দেখল শুভর কপালে ব্যান্ডেজ করা আর কাঁধ থেকে নিয়ে হাতে ব্যান্ডেজ করা। এই অবস্থায় চোখ বুজে শুয়ে আছে। রিক ভেতরে আসতেই শুভ চোখ মেলে তাকালো। কি করে হলো এসব?
আরে সামান্য অ্যাক্সিডেন্ট জাস্ট, ঠিক আছে তো এখন? ব্রো, তুই আমাদের জানালি না, জিয়ে বানিয়ে নিলি। নট ফেয়ার, ওকে? গার্লফ্রেন্ড বানিয়ে নিলাম মানে? কি বলতে চাইছিস কি? আরে ইয়ার, তোর জিএফ রিমা আমাকে আর নীরাকে ভিতরে আসতে দিচ্ছিল না, তোর ডিস্টার্ব হবে বলে। হোয়াট? নীরা কোথায়? নীরা তো এই পাশে তাকিয়ে দেখলো নীরা নেই। রিক সঙ্গে সঙ্গে কেবিনের বাইরে চলে গেল, কিন্তু সেখানে কাউকে দেখতে পেল না। কেবিনে এসে দেখল শুভ উঠে বসেছে। কি হলো? নীরা কোথায়? বাইরে কেউ নেই, নীরাও নেই আর রিমা বলে মেয়েটাও নেই। আমাদের আসতে বারণ করার কথা কি তুই রিমাকে বলিসনি? নো ওয়ে, রিমা তো আমার সাথে দেখা করেনি, তাহলে আমি ওকে বলবো কিভাবে? ফার্স্ট তুই এলি আমার সাথে দেখা করতে, বাট তুই জানলি কি করে? নীরাকে তোর একটা বন্ধু ফোন করে জানিয়েছে। ও, বাট নীরা কোথায় গেল? ভুল বুঝলো না তো আমাকে? আর তুই টেনশন করিস না, আমি ওকে বুঝিয়ে বলবো। তুই রেস্ট কর, আমি একটু আর্জেন্ট কাজ আছে। ওকে। রিক বেরিয়ে গেল আর শুভ গভীর ভাবনায় মগ্ন হয়ে গেল। এদিকে নীরা আপন মনের রাস্তা দিয়ে হেঁটে চলেছে। তখন রিক ভেতরে ঢুকতেই নীরা শুভকে দেখে নেয় আর ওখান থেকে চলে আসে রিক। শুভর কোনো কথাই নীরা শুনতে পায়নি আর। এই আমি তোর বেস্ট ফ্রেন্ড শুভ, তুই যে একজনকে ভালোবাসিস সেটা তো আমাকে বলতে পারতি। কি এমন ক্ষতি হতো? অবশ্য না বলাতেই বা কি এমন ক্ষতি হয়েছে? ওর লাইফ, ওর ডিসিশন, ও কাকে নিজের ব্যক্তিগত ব্যাপার জানাবে আর কাকে জানাবে না, আমার এত কেন কষ্ট হচ্ছে? উফ, আর পারছি না আমি এই যন্ত্রণা বয়ে বেড়াতে। জীবনটা নরক হয়ে যাচ্ছে দিন দিন। নীরা হাঁটতে হাঁটতে নিজের বাড়ি পৌঁছে গেলে নিজের চোখের জল মুছে নিজেকে স্বাভাবিক করে নেয়। আর বাড়ির ভেতর প্রবেশ করে সিঁড়ি দিয়ে উঠতেই নীরা, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। নীরা দাঁড়িয়ে যায় আর সুজাতাকে নীরার পাশে দাঁড়ায়। কি কথা? কালকে তোমার বিয়ে নীরা। বিয়ের পর ছেলে তোমাকে নিয়ে আমেরিকা চলে যাবে, আর বিয়ের দিনে ওর আশীর্বাদ ছেড়ে নেবে। তাই নিজেকে তৈরি করে নাও। নীরার মাথা যেন আকাশ ভেঙে পড়ল, কি বলবে কিছুই বুঝতে পারছে না। তবুও নিজেকে সামলে বলল, আমি এই বিয়ে করব না। আমার পড়াশোনা এখনো শেষ হয়নি, আর তোমরা বিয়ে ঠিক করে ফেলেছো, তাও কালকের মধ্যে। আমার কথাই শেষ কথা। এখানে তোমার কোনো মতামত নেওয়ার প্রয়োজন মনে করছি না আমি। তোমার মা ছেলে ঠিক করেছে আর খবরাখবর নিয়েছে, তাই এই ছেলের সাথে তোমাকে বিয়ে করতে হবে। আমি এই বিয়ে করব না, ব্যাস। আমি এক্ষুনি ভাইকে জানাবো। নীরা সঙ্গে সঙ্গে উপরে চলে যায় আর নিজের ঘরে গিয়ে নীলকে ফোনে ট্রাই করতে লাগে। তাড়াহুড়ে নিজের ঘরের দরজাটাও লাগায়নি নীরা। এদিকে নীলকে ফোন করে পাচ্ছে না নীরা। হঠাৎ করে ফোন লেগে গেল। হ্যাঁ নীরা, বল। ভাইয়া, বাবা আমার। হ্যালো নীরা। নীরা, কি হয়েছে? কথা শেষ করার আগেই নীরার হাত থেকে সোমনাথ ফোন কেড়ে নিল আর ঠাস করে চর বসিয়ে দিল নীরার গালে। ফোনটাও আছাড় মেরে ভেঙে দিল। তোমার সাহস তো কম না? তুমি নীলকে ফোন করতে যাচ্ছ? কেউ হয় না ও তোমার, বুঝছো? অনেকদিন আগে ওর সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছি আমি। এই বাড়িতে যা কিছু হোক ওকে জানানোর কোনো প্রয়োজন নেই। আর আজকে তুমি এই ঘরেই বন্দি থাকবে। চলে আসো সুজাতা। সোমনাথ বেরিয়ে গেলে সুজাতা নীরাকে তুলে বিছানায় বসিয়ে চোখের জল মুছিয়ে বলল, বাবার কথা অমান্য করিস না মা, উনি তোর ভালোই চায়। এই বলে সুজাতা বেরিয়ে গেল আর বসে বসে নীরা কাঁদতে লাগলো। কিন্তু অন্যদিকে একজন পৈশাচিক হাসি দিল। প্ল্যান সাকসেসফুল। একদম কাছে আসবি না তুই আমার। মানি না আমি তোকে স্বামী হিসেবে। বাধ্য হয়ে বিয়ে করেছি আমি, তাই দূরে থাক আমার থেকে। সেটা বললে কি করে হবে বেবি? তুমি মানো আর না মানো, আমি তো মানি যে তুমি আমার লিগ্যাল, অর্থাৎ বিয়ে করা বউ। আর বউ নিজের স্বামীকে তুই তো করতেই নেই, ভগবান তো পাপ দেবে। তুই যাবি আমার সামনে থেকে? আই জাস্ট হেট ইউ। নীরা আর কিছু বলতে পারলো না। তার আগেই শুভ নীরার ঠোঁট দখল করে নিল। নীরা শুভর বুকে কিল ঘুষি মারতে থাকলে শুভ নীরার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নীরার কোমর চেপে ধরলো। এর ফলে নীরা ছোটাছুটি করতে লাগলো, কিন্তু শুভ তো নীরাকে পাগলের মতো কিস করছে। একটা সময় নীরা শান্ত হয়ে গেল আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। সেটা দেখে শুভ নীরার ঠোঁট ছেড়ে গলায় মুখ ডোবালো আর গলায় কিস করতে লাগলো, নীরার কোমর ছড়িয়ে ধরে। নীরা বোধহয় এই একটা সুযোগের অপেক্ষা ছিল। শুভর হাত থেকে নীরার হাত ছড়া পেতেই নিজের সর্বস্ব শক্তি দিয়ে ধাক্কা মারল শুভকে, আর শুভ অনেকটা দূরে সরে গেল। এরপর নীরা দরজার দিকে এগোতে নিলে শুভ পেছন থেকে নীরার শাড়ির আঁচল টেনে ধরে ফেলল। শুভ প্লিজ, জোর করে কিছু হয় না। নীরার কথা শেষ হতেই শুভ নীরার আঁচল ধরে আস্তে আস্তে টানতে লাগলো।
নীরা চোখ বুজে শুভর দিকে না ফিরেই এগিয়ে যাচ্ছে। নীরার পিঠ শুভর বুকের সাথে ধাক্কা খেলেই শুভ নীরার শাড়ির আঁচলের নিচ দিয়ে নীরার পেটে হাত দিয়ে নিজের সাথে চেপে ধরে আর নীরার কাঁধে ঠোঁট বোলাতে থাকে। নীরা চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছে না শুভর থেকে। নীরপরি প্লিজ, তুমি পারবে না নিজেকে আমার থেকে ছাড়াতে যতক্ষণ না আমি চাইছি। তাই আমাকে আদর করতে দাও, এক চুপচাপ আমার আদরটা মেনে নাও। শুভর এমন আদরে কণ্ঠ শুনে নীরার মধ্যে শীতল শিহরণ বয়ে যাচ্ছে। তার মধ্যে শুভ নীরার এতটা কাছে রয়েছে যে নীরার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। বেবি, এখনো তো কিছুই করলাম না, আর এখন থেকে তোমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। এরপরে কি করবে? ছাড় আমাকে। শুভ নীরাকে ছেড়ে দিয়ে নিজের দিকে ফিরিয়ে কোমর জড়িয়ে ধরে নীরা চোখ বুজে রয়েছে আর নীরার চোখের পাপড়িগুলো কাঁপছে। শুভ নীরার চোখের পাপড়িতে নিজের ঠোঁট ছোঁয়ালো, তারপর ঠোঁটে গভীরভাবে চুমু খেয়ে নীরাকে কোলে তুলে নিল। শুভর এতটা কাছে আসায় নীরা পুরো জমে গেছে, তাই ছুটোছুটিও করছে না আর। শুভ নীরাকে বিছানায় শুয়ে দিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, তুমি মেনে নাও আর না নাও তাতে আমার কিচ্ছু আসে চাই না বেবি। শুধু একটা কথা মনে রাখবে, এখন থেকে এই শুভ থেকেই তোমার শুরু আর এই শুভতেই তোমার শেষ। আমি ভালোবাসি না তোকে। আই ডোন্ট কেয়ার, আমি তো ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে যেতে যাতে না পারো তার ব্যবস্থাই আমি এখন করব। নীরা কিছু বলবে তার আগে শুভ নীরার ঠোঁট দখল করে নিল আর নীরা যাতে ছোটাছুটি করতে না পারে তার জন্য নীরার দুই হাত শক্ত করে চেপে ধরে বিছানার সাথে নীরার উপর নিজের ভর ছেড়ে দেয়। নীরা নিজের শক্তি দিয়ে শুভকে এক চুলও সরাতে পারে না। শুভ আস্তে আস্তে নীরার পুরো শরীরে নিজের ভালোবাসার চিহ্ন এঁকে দেয়, নিজের করে নিয়ে নেয় নীরাকে। কিছুক্ষণ আগে নীরা বিয়ের কনে সেজে বসে আছে, চোখের কাজল লেপটে গেছে পুরোপুরি। নীরা যে রুমে আছে সেই রুমে কোনো ফোন নেই। ইচ্ছে করেই সোমনাথ নীরাকে এমন ঘরে রেখেছে নীরা একটা পাথরের মূর্তির মতো বসে আছে আর অনবরত চোখের জল ফেলছে। ঠিক সেই সময় নীরার ঘরের দরজায় কেউ ধরাম করে খুলে দিল আর নীরা চমকে তাকালো। বাবা, ভাইয়া। নীরা, আমি এসে গেছি বোন, কাঁদিস না। তোমার একটা কথাও শোনা হবে না। কেউ হও না তুমি এই বাড়ির, বেরিয়ে যাও এক্ষুনি এই বাড়ি থেকে। আমি এই বাড়ি কেউ না হই, কিন্তু আমি নীরার দাদা আর আমার পুরো অধিকার আছে ওর উপর, তাই ওকে আমি নিয়ে যাব। এক্ষুনি পারলে আটকে দেখান। আমি যাব না ভাইয়া। নীরা, কি বলছিস এসব তুই? তোকে কি কেউ ভয় দেখিয়ে রেখেছে? না ভাইয়া, আমি নিজের ইচ্ছে বিয়েটা করতে রাজি হয়েছি। কিন্তু তোমার যা শোনার সেটা শুনে নিয়েছো, এখন তুমি আসতে পারো। সুজাতা, নীরাকে নিয়ে যাও বিয়ের আসরে। সুজাতা নীরাকে নিয়ে গেল আর নীরা যাওয়ার সময় শুধু নীলের দিকে তাকালো, তারপর চলে গেল। নীরা চলে যাওয়ার পর নীল সোমনাথকে বলল, ভয় দেখিয়ে রেখেছেন তাই না? আপনি যে আমাদের বাবা এটা ভাবতেই আমার ঘৃণা করে। নীল, একদম চিৎকার করবেন না আমার পর, লজ্জা করে না? নিজের মেয়েকে এভাবে কষ্ট দিতে দিনের পর দিন, কলঙ্ক আপনি বাবা নামের। নীল কথাগুলো বলেই বেরিয়ে গেল আর সোমনাথের দু চোখ জলে ভিজে এলো। কি কপাল আমার, নিজের সন্তানরা একটু ঠিক করে কথাও বলে না। কথা তো দূর, বাবা বলেই মানে না। আশা, তুমি কেন ছেড়ে চলে গেলে আমায়? তুমি থাকতে তো আমার সাথে এমন হয়নি। ওরা আমায় বাবা বলে মানে না, তো কি হয়েছে? আমি তো ওদের নিজের সন্তান বলে মানি। তাই নীরার ভালোর জন্যই এই বিয়েটা আমি দেব, হোক সেটা নীরার অনিচ্ছায়। নীরা নিচে নেমে অবাকের সপ্তম পর্যায়ে। নীরার হবু স্বামী আর কেউ না, সানি। যে ছেলের সাথে একটু হেসে কথা বলার জন্য শুভকে ওইভাবে তুলে নিয়ে গিয়েছিল, সেই কথা মনে পড়তেই নীরার হাত আপনা আপনি গলায় চলে যায়। যা অবস্থা করেছিল শুভর, বাপরে, সেটা ভেবেই ভয়ে ঢোক গিল। নীরাকে তারপর আস্তে করে নিয়ে গিয়ে সানির পাশে বসিয়ে দিল সুজাতা। নীরা আর সানির রেজিস্ট্রি ম্যারেজ হবে, তাই সানি আর নীরা পাশাপাশি বসে আছে আর অপর পাশে উকিল বসে আছে। সোমনাথ নিচে নেমে দেখলেন সবাই তৈরি। সোমনাথ আসতেই উকিল বলল, তাহলে সোমনাথ বাবু, বিয়ের কাজটা শুরু করি। বিয়ের কথা বলতেই নীরা মাথা তুলে তাকালো আর নীলকে দেখতে পেল। নীরা ভীষণ ভয়ে মাথা নামিয়ে নিল, কারণ নীল ভীষণ রেগে আছে নীরার উপর, সেটা নীরা ভালো করেই জানে। সোমনাথ উকিলকে বলল, হ্যাঁ, শুরু করুন। উকিল সব কাগজপত্র রেডি করে সানিকে সই করতে বলতেই সানি চটপট করে সই করে দিল, কিন্তু নীরাকে সই করতে বলায় নীরা অনেকক্ষণ পেনটা হাতে নিয়ে বসে আছে। নীরা,
প্লিজ সই করিস না। একবার বল তুই এই বিয়েতে রাজি না, আমি এক্ষুনি তোকে এখান থেকে নিয়ে চলে যাব। সরি ভাইয়া, আমার কিছুই করার নেই। মাকে হারিয়েছি, এখন বাবাকে হারাতে চাই না। আমি এই বিয়ে না করলে বাবা নিজেকে শেষ করে দেবে, যা আমি দেখতে পারবো না। শত হোক উনি আমার বাবা, ক্ষমা করে দিস আমায় ভাইয়া। দাঁড়ান, এই বিয়ে হবে না। নীরা কাগজে পেন ছোঁয়াতেই কেউ বাধা দিল। নীরা সহ সবাই মুখ উঠিয়ে দরজার দিকে তাকাতেই অবাক হয়ে গেল, কারণ পুলিশ ফোর্স দাঁড়িয়ে আছে। সোমনাথ সেদিকে এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে অফিসার? আপনি কি মেয়ের বাবা? কেমন বাবা আপনি, যে ছেলের খোঁজ খবর না নিয়েই বিয়ে দিয়ে দিচ্ছেন মেয়েকে? কি বলতে চাইছেন আপনি? আমার ওয়াইফ সব খোঁজ খবর নিয়েছে। ছেলে তো আমেরিকা চলে যাবে আমার মেয়েকে নিয়ে বিয়ের পর। হ্যাঁ, আমেরিকা ও যাবে না, যাবে আপনার মেয়ে। আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন? এই ছেলে একটা পাচারকারী, র্যাকেট চালায়, অর্থাৎ মেয়েদের নিয়ে বিজনেস করে। কনস্টেবল, অ্যারেস্ট করো এদের। পুলিশ এমনটা বলতে সানি উঠে পালাতে নেয় আর নীল ধরে ফেলে। দাঁড়া দাঁড়া, কোথায় পালাচ্ছিস? আমার বোনকে বিয়ে করতে এসেছিলি না? যা এবার মামা বাড়ি যা, ঘুরে আয়। সুজাতা, কি খবর নিয়েছো তুমি? হ্যাঁ, কি খবর নিয়েছো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। ও তো আমাদের পাড়ার ছেলে, তাই সবাই ভালো বলেছিল। ও ছদ্মবেশে থাকতো কিংবা মুখে মাস্ক পরা থাকতো মেয়েদের তোলার সময়, তাই ওর আসল রূপটা কেউ জানে না। নীরা নির্বাক হয়ে বসে আছে। নীরা বুঝতে পারছে না ওর খুশি হওয়ার কথা নাকি কষ্ট পাওয়ার কথা। সোমনাথ বলল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার মেয়েটাকে বাঁচানোর জন্য। কিন্তু আমাদের মেয়েটা যে লগ্ন ভ্রষ্ট হবে সোম। মানছে অনুষ্ঠান করে বিয়ে হয়নি, কিন্তু বিয়ের লগ্নতেই তো হচ্ছে। বিয়ে না হলে যে সমাজে মুখ দেখাতে পারবো না। সমাজ যে আমাদের মেয়েকে অপয়া বলবে, লগ্ন ভ্রষ্টা বলবে। আমার মেয়েটার জীবনটা তো আর নষ্ট হবে না। সমাজ কি বললো না বললো তা নিয়ে আমি ভাবি না। আমার মেয়েটার যে কোনো ক্ষতি হয়নি, এটাই অনেক। থ্যাংক ইউ অফিসার। ধন্যবাদ আমাকে নয়, যে আপনাদের সব প্রুফ দিয়েছে আর হেল্প করেছে এই পাচারকারীকে ধরতে, তাকে দিন। অনেকদিন ধরে আমরা এর খোঁজে ছিলাম, কিন্তু কিছুতেই ধরতে পারছিলাম না। কে সে? মিস্টার শুভ। পুলিশ অফিসারদের পেছন থেকে বেরিয়ে এসে শুভ বলল, স্যার, আপনার তো কাজ শেষ। ওকে নিয়ে যান, না হলে এবার যে কোনো সময় পালিয়ে যেতে পারে। তুমি তো সেদিন আমার মেয়েকে বাঁচিয়েছিলে, তাই না? হ্যাঁ স্যার, আমি ছিলাম। আর সেদিন আপনার মেয়েকে সানি তুলে দিয়ে গেছিল, জাস্ট ফায়দা তুলে চেয়েছিল, বাট আমি পৌঁছে যাওয়াই পারিনি। সেদিন আমি প্রুফ কালেক্ট করতে থাকি আর সাবমিট করি। থ্যাংক ইউ মিস্টার শুভ। শুভ পুলিশদের সাথে হ্যান্ডশেক করলো, তারপর পুলিশ ওদের নিয়ে বেরিয়ে গেল। সোমনাথ হঠাৎ করেই শুভর হাতটা ধরে বলল, বাবা, আমার একটা কথা রাখবে তুমি? তুমি আমার মেয়েটাকে বিয়ে করে নাও। এভাবে কেন বলছেন আঙ্কেল? কি, তুমি করবে না বিয়ে? শুভ একবার নীরার দিকে তাকালো। নীরার দিকে তাকাতেই নীরার চোখ নামিয়ে নিল। করব না, আমি নীরাকে তোর হাতে কিছুতেই তুলে দেব না। নীল, কি বলছো এসব তুমি? হ্যাঁ, আপনি একটাও কথা বলবেন না। আমার বোনকে শেষে একটা পাচারকারীর হাতে তুলে দিচ্ছেন। তুই কি করেছিস নীল? দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখছিলি নিজের বোনের বিয়ে। আজ নিজের বোনের যদি অপমান হয়, সেটা মেনে নিতে পারবি তো? আমি এই বিয়ে করব না। কি পেয়েছোটা কি তোমরা? আমায় যখন খুশি যার সাথে বিয়ে দিয়ে দিচ্ছ। সরি আঙ্কেল, আপনার ছেলে মেয়ে কেউই চায় না এই বিয়েটা হোক, তাই আমি আসছি। নীল একটু ভ্রু কুচকে তাকালো শুভর দিকে, আর শুভ বাঁকা হাসলো আর বেরিয়ে যেতে নিল। মা, তুই একবার আমাদের সম্মানের কথা ভাব। আর ও তো তোর বন্ধু হয়, রাজি হয়ে যা। নীল বাবা, তুমি একটু বোঝাও ওকে। একবার নিজের বাবার সম্মানের কথাটা ভাবো। ওরা আমার কথাই তো ভাবে না, আমার সম্মানের কথা কিভাবে ভাববে? যাই হোক, বাদ দাও, ওরা ওদের মতো থাকুক। আমার আজ দোষ ছিল, তাই আমি আর কিছুই বলবো না। আমি বিয়েটা করব। শুভ দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিল, তখন নীরার কথা শুনে থেমে গেল। শুভ বাবা, তুমি যেও না। ওই তো নীরা রাজি হয়ে গেছে। কিন্তু আপনার ছেলে? রাজি। আরে, তাহলে তো এখন শত্রু থেকে শালা বাবু, কি তাই তো? নীল কিছু বলতে গেলেই সোমনাথ বাধা দিয়ে বলল, এখন আর কথা বাড়ানো ঠিক হবে না, চলো বাবা।
সো এখন বর্তমান। শুভ নীরার বুকের উপর শুয়ে আছে, ঝুম বৃষ্টি হচ্ছে। শুভ নীরার বুকে মাথা রেখে গলায় মুখ গুজে ঘুমাচ্ছে, আর নীরা চোখের জলে বালিশ ভেজাচ্ছে। নীরার চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ছে। আমার জীবনের উপর আমারই কোনো অধিকার নেই। যখন যে পারছে যা খুশি তাই করছে। আমার ইচ্ছের কোনো দাম নেই, আর ইচ্ছে হচ্ছে না এই জীবন রাখতে। রাখবো না আমি এই জীবন, রাখবো না। নীরার চোখ গেল পাশের সেন্টার টেবিলে থাকা রাখা ফ্রুট বোলের উপর ছুরিটার দিকে। শুভর মাথাটা বালিশে রেখে চাদরটা গায়ে কোনো মতে পেঁচিয়ে বিছানা থেকে নেমে সেন্টার টেবিলের দিকে চলে গেল, আর ছুরিটা হাত নিয়ে বাম হাতের কবজিতে বসিয়ে টান দিতে নিলেই কোত্থেকে শুভ এসে নীরার হাত থেকে ছুরিটা টান দিয়ে নেয় আর ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়, আর নীরা ধপ করে মেঝেতে পড়ে যায়। শুভ ছুরিটা ফেলে দিয়ে নীরাকে মেঝে থেকে টেনে তুলে চুলের মুঠি ধরে নিজের কাছে টেনে নীরার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল আবার। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব খুব তাড়াতাড়ি আসবে, তো যারা পরবর্তী পর্ব দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমাদের সোনালী ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।